সংসারের চাকায় আটকে থাকা জীবন, জন্ম থেকে মৃত্যু, আর মাঝে এক জীবনযুদ্ধের কথা লেখা হয়ে যায় প্রতিটি মেয়ের। আর সেই মেয়ে যখন কারো মা, কারো স্ত্রী, কারো পুত্রবধূ হয়ে যায়, জীবন খাতার পাতায় যোগ হয় আরও কিছু অধ্যায়। আজ আমরা কবিতার মধ্যে দিয়ে গল্প করব সেই সব মায়েদের, না মেয়েদের, কিংবা উভয়েরই সংসারের চাকায় বন্দী হওয়ার গল্প। শেষ থেকে শুরুর গল্প, শুরুর পর পুনরায় শেষ। আজ কাব্যাঙ্কুরের শেষ সপ্তক বিভাগের উপস্থাপনা, মায়েরা কখনো কারো মেয়ে ছিল। একটি মেয়ে আছে জানি, পল্লীটি তার দখলে, সবাই তারই পুজো যোগায়, লক্ষ্মী বলে সকলে। আমি কিন্তু বলি তোমায়, কথায় যদি মন দেহ, খুব যে উনি লক্ষ্মী মেয়ে, আছে আমার সন্দেহ। ভোরের বেলা আধার থাকে, ঘুম যে কোথা ছোটে ওর, বিছানাতে হুলুস্থুলু কলরবের চোটে ওর। খিলখিলিয়ে হাসে শুধু পাড়া শুদ্ধ জাগিয়ে, আড়ি করে পালাতে চাই মায়ের কোলে না গিয়ে। হাত বাড়িয়ে মুখে সে চায় আমি তখন নাচারি, কাঁধের পরে তুলে তারে করে বেড়াই পাচারি। মনের মতো বাহন পেয়ে ভারী মনের খুশিতে মারে আমায় মোটা মোটা নরম নরম খুশিতে। আমি ব্যস্ত হয়ে বলি, একটু রোসো রোসো মা, মুঠো করে ধরতে আসে আমার চোখের চশমা। আমার সঙ্গে কলভাষায় করে কতই কলহ, তুমুল কাণ্ড, তোমরা তারে শিষ্ট আচার বলহ। তবু তো তার সঙ্গে আমার বিবাদ করা সাজে না, সে নইলে যে তেমন করে ঘরের বাঁশি বাজে না। বাবা মায়ের কোলজুড়ে কন্যা সন্তান এলে তার জন্য দুশ্চিন্তার পারদ অনেকটা বেড়ে যায়। যে বয়সে মেয়েটি নিজেকে খেলনাবাটির সংসারে ঘিরে ফেলে, সেই বয়স থেকেই তার জন্য সংসারের দায়ভারের ভাবনা শুরু হয়ে যায় তার বাবা মার। এখন মেয়ে একটু বড়, এলো বয়স সন্ধি, নানান ছকে বন্দি। ঘর গোছানো, হাতের কাজ, একটু আধটু রান্না বান্না, পড়াশোনার পাশে এসবের অভ্যাস চলতে থাকে। কেননা মেয়েকে অন্যের ঘরে পাঠাতে হবে। তখন তার শখ, তার পড়াশোনা হয়ে যায় মলিন, আর বিয়ের প্রস্তাব সেটাই মুখ্য। মেয়ে যতই পড়াশোনা করুক, বিয়ের সময় যাতে পার না হয়ে যায় সেটাই ভ্রু কুঞ্চিত করে বারবার। মেয়ে এবার বড় হলো, ডেকে বলল, মা ও মেয়ে, এবারে তুই স্বামীর ঘরে যা। যখন আমি মাঘ মাসের কনকনে শীতে রাত থাকতে উঠে গলা সাধতে বসতাম, তখন আমার বন্ধুরা প্রায় সকলেই ঘুমিয়ে ঘুমিয়ে ভোরের স্বপ্ন দেখত, যা নাকি সত্যি হয়ে ওঠে। আমি তান সরগমের ওঠা পড়ায় বুঁদ হয়ে থাকতাম। তখন স্বপ্ন টপ্ন দেখা হতো না, কেবল দুপুরে টিফিনের সময় স্কুলের পাশেই বয়ে যাওয়া একলা নদীটির কাছে গিয়ে দাঁড়াতাম আর বলতাম, একদিন তোর মতো আমিও যাব নানা দেশ, নানা মানুষ আর নানা অচেনার জগতে, দেখিস একদিন ঠিক যাব। পুজোর সময় বন্ধুরা দল বেঁধে ফুচকা খেত, ডাকলেও আমি সে দলে ভিড়িনি। গলার যত্ন,
উঁচু ক্লাসে অনেকের বই খাতার ভাঁজে যখন সিনেমার ছবি, তখন আমার ব্যাকরণ খাতার পেছন মলাটে দরবাড়ির নতুন তান লেখা। আমার গান আমায় হাত ধরে নিয়ে যাচ্ছিল অন্য পথে। অনেক দূর থেকে দেখা যাচ্ছিল অন্য আকাশ, অন্য আলো, অন্য রং। কোণে দেখা এক অপূর্ব আলোর বিকেলে আমার বিয়ে হয়ে গেল। সানাই, রঙিন বেনারসি, রজনীগন্ধা, ফুলশয্যার রাতে বিসমিল্লা সাহেবের সানাই বাজছিল জয় জয়ন্তীর আগে। ভারী ইচ্ছে করছিল পাশে শুয়ে থাকা অজানা মানুষটার সঙ্গে বন্ধুত্ব করি, জিজ্ঞাসা করি, জানো এটা কি রাগ? লজ্জায় জিজ্ঞাসা করা হয়নি। অনেকদিন পরে যখন গান আমার হাত ছেড়ে দিয়ে একা ফেলে চলে গেছে দূরে, মানুষটি বলেছিল একদিন, তুমি খুব ভালো গান গাইতে পারতে, গাও না কেন? আমি উত্তর দিইনি। বিছানায় ঘুমিয়ে থাকা নিষ্পাপ এক শিশুর মুখের দিকে তাকিয়েছিলাম অপলক। আমাদের মেয়েকে গান শেখাবো বড় হলে। কেমন? আমি চিৎকার করে উঠলাম, না! চিৎকারে ঘুম ভেঙে কাঁদতে লাগলো ছোট্ট মেয়ে। চিৎকারে অবাক হয়ে থমকে রইল আমার স্বামীর চোখ। আমি খুব নিচু স্বরে বললাম, না, ও সেলাই শিখবে, রান্না শিখবে, ঘর মোছা, বাসন মাজা শিখবে, মার্কেটিং করতে শিখবে, জানলায় পর্দা লাগাতে শিখবে, অসুখে সেবা করতে শিখবে। না, গান শিখবে না। গান তো টেপ রেকর্ডারেই পাওয়া যাবে। নতুন বাড়ি, নতুন সংসার, নতুন পরিচয়, এসব পাওয়ার পর মেয়েদের জীবনে শুরু হয় এক নতুন অধ্যায়। আর এই নতুন অধ্যায় বোধহয় একটি মেয়েকে সব থেকে বেশি শক্তিশালী তৈরি করে। মা, পৃথিবীর সব থেকে শক্তিশালী শব্দ, যার অর্থ এতটাই কঠিন যে প্রকৃত মা যিনি হন, তিনি পৃথিবীর সমস্ত প্রতিকূলতাকে জয় করার ক্ষমতা রাখেন। তাই মায়ের মতো সহ্যশীল নারী ঈশ্বর বোধহয় দ্বিতীয় কাউকে সৃষ্টি করতে পারেননি। মায়েরা সবটা পারে, হাসি মুখে, অবলীলায়। মাকে আমি ছোটবেলা থেকে সাদা শাড়ি পরতে দেখি। আমার জন্মের 8 মাস পরে হঠাৎই আমার বাবা চোখ বুজেছিলেন। সে থেকেই মা মানেই সাদা শাড়ি, মা মানেই শিরা ওঠা হাতে দুগাছা ব্রোঞ্চের চুড়ি, ফাঁকা কপাল, ধুধু শীতে, চোখ চুড়ে বিকেল, শুধু বিকেল। মার একটা বাক্স ছিল, এটাই সেকেলে ট্রাঙ্ক। মাঝে মাঝে মা যখন খুলতো বাক্সটা, ঝপ করে ন্যাপথলিনের গন্ধ উঠে আসতো ভেতর থেকে। আমি জোর করে এটা সেটা নাড়াচাড়া করে দেখতাম। কি সুন্দর একটা সিঁদুরের কৌটো। মা বলতো, খুকি, তোর বিয়ের সময় তোকে দেব এটা। কি সুন্দর ঝলমলে একটা বেনারসি। মা বলতো, তোর বিয়ে হলে তখন তোকে দেব। কি দারুণ দেখতে একটা সাবানের কেস। মা বলতো, এটা তোর বাবার। এই বলে মা হঠাৎই আনমনা হয়ে পড়তো। সাবানের কেসটা হাতে নিয়ে চুপ করে কি যেন ভাবতো মা। আমি জিজ্ঞেস করতাম, এটা দেবে মা? মা হঠাৎ সম্বিত ফিরে পেয়ে দীর্ঘশ্বাস ফেলে বলতো, হ্যাঁ মা, এ আর আমি নিয়ে কি করব, তোকেই দিয়ে দেব। 51বর্তী কাকা জ্যাঠার সংসারে চোখের জলে মায়ের দিন কাটতো। লাঞ্ছনা, গঞ্জনা, অপমান এসব দিয়ে ভাত মাখতো মা। আমার সাদা শাড়ির মা, ফাঁকা কপাল, ধুধু শীতের মা, চোখের চাওয়ায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা বিকেল নিয়ে মা, আমার মা।
অভাগীর মাঝে মধ্যে স্বর্গ লাভ হয়। আমারও বিয়ে হলো, ভালো ঘর, ভালো বর। মামারা এসে দাঁড়িয়েছিল। কাকা জ্যাঠেরা যে যার আলাদা বাড়ি করে দূরে চলে গিয়েছিল অনেক আগেই। বিয়ের সময় সেলাই করে সংসার চালাতো আমার মা। আমায় ট্রাঙ্কের সব কিছুই দিয়ে দিয়েছিল, শুধু ওই সাবানদানি ছাড়া। আমিও চাইনি। একলা ঘরের ছোট্ট তাকে চোখের সামনেই রেখে দিয়েছিল মা সাবানের সে সুন্দর কেসটা। পাশেই মা ঠাকুরের আসন। জামাই ষষ্ঠীর দিন দুপুরে বেদম খাওয়া দাওয়ার শেষে খাটের ওপর আধশোয়া হয়ে আরাম করে জমিয়ে সিগারেট খাচ্ছিল আমার বর। আমি আর মা রান্নাঘরে গল্প করছিলাম। হঠাৎ ঘরে ঢুকে দেখি সাবানদানিটাকে অ্যাস্ট্রে বানিয়ে তাতে ছাই ফেলেছে ও। আমি চকিতে ওর কাছে গেলাম, চিৎকার করে উঠলাম, এ কি করেছো তুমি? ও অবাক হয়ে তাকিয়ে রইল আমার দিকে। মা ঘরে ঢুকে বলল, কি হয়েছে, অমন চিৎকার করছিস কেন? তারপর সাদা শাড়ির মা, আমার ফাঁকা কপাল ধুধু শীতের মা, দু চোখ জোড়া হুহু বিকেল নিয়ে মা ভালো করে দেখলো অনেকক্ষণ ধরে। তারপর বলল, ও মা, এটা তো বকাবকির কি আছে, যা ওরকম করতে নেই। সাবানদানিটা এবার তুই নিয়ে যাস খুকি, ওটা তো তোকে দেবার কথাই ছিল। যা, চায়ের জলটা বসা। জীবনে আত্মত্যাগ বলে কোনো শব্দ যদি থাকে, তার প্রতিশব্দ মা। একজন মেয়ে মা হওয়ার পর যতটা কঠিন হতে পারে তার সন্তানের ভালোর জন্য, ততটাই নমনীয় হতে পারে তার সন্তানের সুখের জন্য। নিজের সব কিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ করতে হবে, এ কথা কেউ বলে দেয় না মাকে। তবু মায়েরা সব হারিয়ে, নিজেকে হারিয়ে সন্তানকে মানুষ করে। আর বয়সের পরিণতিতে সেই সন্তান মাকে প্রশ্ন করে, কেন মা সবটা ছেড়ে দিলে আমাদের জন্য? চাকরিটা ছাড়া তোমার উচিত হয়নি মা। না হয় নতুন বিয়ে, বাবার কাজের জায়গা ট্রেনে ঘন্টা 3 তা বলে স্থায়ী বাংলা শিক্ষকের পদ ছেড়ে পতিনির্ভর গৃহবধূ হয়ে যাওয়া মোটেই ঠিক হয়নি তোমার। মানছি সেটা 1967। মানছি বাংলা এর চাকরি সহজলভ্য। মানছি বিবাহিতা মেয়েরা বেশি চাকরি করতেন না। তাই বলে তুমিও মেয়েদের শিক্ষা ও স্বনির্ভরতার সপক্ষে তোমার গলা আমরা তো জন্মস্তক শুনছি। তুমি বলবে তোদের বাবা হাত পুড়িয়ে খেত কি করে, তারপর আরেকটু হেসে যোগ করবে, তারপর তো তুই এসে গেলি, ওই দস্যি ছেলেকে সামলাতো কে? বিয়ের আগে বাবার মতো তুমিও তো রান্না জানতে না মা। যেভাবে হাত পুড়িয়ে, ভাত পুড়িয়ে আর স্বপ্ন গুড়িয়ে শিখে নিয়েছিলে, তার 10 ভাগের 1 ভাগ শ্রমিক কি বাবাও শিখতে পারতো না? আসলে তোমার বা বাবার কারোর ধারণাই ছিল না পুরুষ রাঁধতে পারে, নারী বর ছাড়া দূরে চাকরি করতে পারে। সন্তান পালনের জন্য মায়ের চাকরি ছাড়ার দরকার নেই। তোমার এই গৃহবধূতে রূপান্তর আমরা 2 ভাই আজ যেখানে সেখানে এনে দিয়েছে। তুমি থাকলে ভয়ানক ধমকে বলতে, এতেই তোমার তৃপ্তি, এই অভীষ্টই তোমার লভ্য ছিল। দুধের স্বাদ ঘোলে মেটাতে তোমার টিউশনির ছাত্রছাত্রীরা তো আছেই, আজও যারা জেঠিমা বলতে অজ্ঞান। মানছি মা, মানছি।
আমরা আজ আমরা হয়েছি তোমার ওই ত্যাগের জন্য। কোনো ঝগড়ার মুহূর্তে বাবা তোমায় একবারও খোঁচা দেয়নি সিঙ্গেল ইঞ্জিন সংসারের জন্য। কিন্তু ভাবো তো, সেই ইঞ্জিন কোনোভাবে বন্ধ হয়ে গেলে আমরা দু ভাই ঠিক ততটা তোমার মনের মতো না হলে, অথবা অথবা সব ঠিক হয়েও স্রেফ বাবা তোমায় শুধু গৃহবধূ বলে তাচ্ছিল্য করলে, প্রতিকার পেতে কোনো উপায় অবলম্বন করতে কোন আশ্রয়কে, সংসার ধরে রাখতে কোন ম্যাজিক দিয়ে? রিস্কটা কি একটু বেশি নিয়েছিলে না মা? আমরা যে যার মতো হয়েছি, কিন্তু তোমার যেরকম হওয়ার কথা ছিল, কই সেই তুমি তো কখনো হলে না। তোমাকে চেনার কথা ছিল প্রজন্মের পর প্রজন্ম ছাত্রছাত্রীর, গবেষণা করার কথা ছিল জীবনানন্দের কাজ নিয়ে। কি ক্ষতি হতো যদি সপ্তাহের শেষে বাবা তোমার কাছে ফিরতো আর তুমি শীত গরম পুজোর ছুটিতে বাবার কাছে? আমরা কি তাতে মানুষ হতাম না মা? চাকরিটা ছাড়া তোমার উচিত ছিল না। অমুকের বউ তমুকের মা, তাছাড়াও আরো অনেক বড় পরিচয় তোমার প্রাপ্য, তোমার অধিকার ছিল। তুমি তো সংসারকে গোটা জীবন দিলে। সংসার তোমাকে কি দিল মা? এই তো জীবন, বাহরে জীবন, সকাল সন্ধে বেলা, এই প্রেয়সী, এই জননী, এই ভগিনীর খেলা। মরল যাদের সকাল দুপুর, মরল যাদের একঘেয়ে রাত, তাদের বুঝিস না? হায় রে জীবন, এক চোখা তুই আমায় দেখিস না? বাহ রে জীবন বাহ, ভেবে দেখলি না? নারী সে কি নারী কেবল, মানুষও কি না? ডাকলি কেবল নানান নামে, নামটা দিলি না। কখনো আমার মাকে কোনো গান গাইতে শুনিনি। সেই কবে শিশু রাতে ঘুম পাড়ানিয়া গান গেয়ে আমাকে কখনো ঘুম পাড়াতেন কিনা আজ মনেই পড়ে না। যখন শরীরে তার বসন্তের সম্ভার আসেনি, যখন ছিলেন তিনি ঝড়ে আম কুড়িয়ে বেড়ানো বয়সের কাছাকাছি, হয়তো তখনও কোনো গান লতিয়ে ওঠেনি মিড়ে মিড়ে দুপুরে সন্ধ্যায়, পাছে গুরুজনদের কানে যায় এবং স্বামীর। সংসারে এসেও মা আমার সারাক্ষণ ছিলেন নিশ্চুপ, বড় বেশি নেপথ্যচারিণী। যতদূর জানা আছে, টপ্পা কি খেয়াল তাকে করেনি দখল কোনোদিন। মাছকোটা কিংবা হলুদ বাটার ফাঁকে, অথবা বিকেল বেলা নিকিয়ে উঠোন ধুয়ে মুছে বাসন কোসন সেলাইয়ের কলে ঝুঁকে, আলনায় ঝুলিয়ে কাপড়, ছেঁড়া শার্টে রিফুকর্মে মেতে আমাকে খেলার মাঠে পাঠিয়ে আদরে অবসরে চুল বাঁধবার ছলে কোনো গান গেয়েছেন কিনা এত কাল কাছাকাছি আছি তবু জানতে পারিনি। যেন তিনি সব গান দুঃখ জাগানিয়া কোনো কাঠের সিন্ধুকে রেখেছেন বন্ধ করে আজীবন। এখন তাদের গ্রন্থিল শরীর থেকে কালে ভদ্রে সুর নয়, শুধু ন্যাপথলিনের তীব্র ঘ্রাণ হেসে আসে। সংসারের থেকে কোনো প্রত্যাশা না রেখেই মা আবার তার সন্তানকে গড়তে শুরু করেন। সে প্রতিটা দিন চেষ্টা করে সবটুকু দিয়ে সবাইকে ভালো রাখতে।
অসীম সহ্য শক্তি আত্মস্থ করে, তখন আর তার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। নেই ভালো থাকার লোভ, আছে শুধু সকলকে ভালো রাখার প্রত্যাশা। আর তারপরেই এই জীবনচক্র থেকে, সংসারের এই গণ্ডি থেকে সে মুক্তি চায়। এ সংসারে এসেছিলেম 9 বছরের মেয়ে। তারপরে এই পরিবারের দীর্ঘ গলি বেয়ে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা। এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু, সে কথাটা বুঝবো কখন, দেখবো কখন ভেবে আগু পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে। 22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘোরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বীণায় বাজে। আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন। থামুক তবে, আবার ওষুধ কেন? বসন্তকাল 22 বছর এসেছিল বনের আঙিনায়। গন্ধে বিভোল দক্ষিণ বাই দিয়েছিল জলস্থলের মর্মদোলায় দোল। হেঁকেছিল খোল রে দুয়ার খোল। সে যে কখন আসতো যেত জানতে পেতেম না যে। হয়তো মনের মাঝে সঙ্গোপনে দিত নাড়া, হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাতো, হয়তো বাজতো বুকে জন্মান্তরের ব্যথা। কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে। যেনরিকার পায়ের শব্দ শুনে বিউভল ফাল্গুনে। তুমি আসতে আপিস থেকে যেতে সন্ধ্যা বেলায়, পাড়ায় কোথা শতরঞ্চ খেলায়। থাক সে কথা, আজকে কেন মনে আসে প্রাণের যত ক্ষণিক ব্যাকুলতা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানলা দিয়েছে আকাশ পানে, আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহীয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কাননে ফুল ফোটা। জীবনটা খুব ছোট্ট ছোট্ট আশা দিয়ে, স্বপ্ন দিয়ে সাজিয়ে ফেলে মায়েরা। তাদের জীবনের শুরুতে অনেক স্বপ্ন দেখলেও সংসারের চাকায় সে স্বপ্ন চাপা পড়ে যায়। আসলে মায়েরা সংসারে প্রতিবাদ করে না, অভিযোগ করে না, কারণ তারাও কখনো কারোর মেয়ে ছিল। জীবনচক্রের শুরু থেকে শেষের গল্প খানিক তুলে ধরার চেষ্টা করলাম আমরা আজ এই কবিতা কোলাজের মধ্যে দিয়ে। অংশগ্রহণে আমি ডলি, আমি সূর্যদীপ্তা, আমি এলিজা, আমি সায়নী, আমি অনুপম।
তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাত, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। তুমি নরম ফুলের গান, তুমি গরম ভাতের ভাব, তুমি অভিমানের চুপ, তুমি কান্না জমা মন। আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায় হাওয়ায় আবার ডাকি মা, আমি তোমায় ভালোবাসায় মুড়ে রাখি মা। নিকোনো মাটির ঘরের কোন গধূলির শাঁখের আওয়াজ, কাজল লতার আলো টিপ, চাদর বিছিয়ে দেওয়া ভোর, আমি ভালোবাসায় তোমায় মুড়ে রাখি মা, আমি তোমার ছায়ায় ছায়ায় থাকি মা, আমি তোমার চোখের তারায় বাঁচি মা, আমি তোমার মায়ায় মায়ায় থাকি মা, আমি তোমায়